সারা বাংলাদেশে ছাত্রলীগের অস্বাভাবিক তৎপরতা শুরু হয়েছে এবং এটা অনেকটা সেই যে আওয়ামী লীগ জামানাতে ছাত্র শিবির যেভাবে করত তার ঠিক কাছাকাছি রেখে বাকি অংশটা প্রকাশ্যে করা হচ্ছে। মানে অর্ধেক জামাত শিবিরের সেই যে গুপ্ত পলিসি সেই পলিসি আর বাকি অর্ধেক ছাত্রলীগের যে নিজস্ব যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা অনুযায়ী তারা কাজ করছে। আগে খবরটা বলে নিই, তারপরে খবরের কার্যকারণ এবং এই খবরের ফলে আমাদের রাজনীতিতে যে মৌলিক এবং গুণগত পরিবর্তন আসতে পারে এবং কী কী সম্ভাবনা হতে পারে, কী কী দুর্ঘটনা ঘটতে পারে এবং রাজনীতির যে কী কী মেরুকরণ আগামীতে ঘটতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। খবরটি হলো যে সারা বাংলাদেশে ছাত্রলীগের কমিটি হচ্ছে এবং প্রকাশ্যে সেই কমিটিগুলো তারা ঘোষণা করছে। কোনো কোনো ক্ষেত্রে সেই কমিটি গঠিত হওয়ার পরে সেই কমিটির যারা সদস্য তাদেরকে স্বাগত জানিয়ে তারা মিছিল করছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এটা ছাত্রলীগের যে তৎপরতা সেই তৎপরতার তুলনায় একেবারে নগণ্য। ২ নম্বর হলো যে অন্য সময়গুলোতে যা হয় বা গত ১৮ মাসে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সেখানে একটা মব তৈরি হয় ইনুস জামানাতে। কখনো সেটা ছাত্রদল করেছে, কখনো বিএনপির লোকজন করেছে, কখনো জামাতের লোকজন করেছে, কখনো এনসিপির লোকজন করেছে। কিন্তু এই যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাপারে শিবির, এনসিপি বা ছাত্র দলের মধ্যে ঠিক ওইরকম প্রস্তুতি দেখা যায়নি। অন্যদিকে ছাত্রলীগ এই যে কমিটি তারা করে যাচ্ছে সেই কমিটি করার পর সেগুলো প্রচার এবং প্রচারণার জন্যে তারা ইন্টারনেটের প্রোটোকলে প্রকাশ্যে মিটিং করছে, কথাবার্তা বলছে এবং সেই একই কথার ধারাবাহিকতা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই বাংলাদেশে যারা আছে এই মুহূর্তে তারাও এই নিয়মিত এই ধরনের ওয়েব মিটিংগুলোতে অংশগ্রহণ করছে। অনেকে পালিয়ে আছেন, অনেকে স্থানচ্যুত, কিন্তু তারা প্রকাশ্যে যে কথাগুলো বলছে তা দেশবাসী দেখছে। তো নতুন সরকারের যে এই সময় মাত্র ২ মাসের মাথায় ছাত্রলীগের এই যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন তাদের যে অগ্রযাত্রা, এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয়, এটি আমি মনে করি আমাদের রাজনীতির যে সামনের দিনগুলো যে সমীকরণ সেই সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে। আওয়ামী লীগকে যত সহজ মনে করা হয়েছিল বা ছাত্রলীগকে যত সহজে দমন করার কথা চিন্তা করা হয়েছিল বা যেভাবে মানুষজনের মধ্যে একটা বিশ্বাস আস্থা তৈরি হয়েছিল যে এরা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না, এদের অবস্থা মুসলিম লীগের মতো হবে, এরকম যারা আলাপ আলোচনা করেছিলেন তারা সঙ্গত কারণে বর্তমান ছাত্রলীগের এই তৎপরতা দেখে হতাশ। এখন হঠাৎ করে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এরকম যে তৎপর হচ্ছে কেন? প্রথমত আপনারা দেখেন যে সরকারের সঙ্গে অর্থাৎ বিএনপির সঙ্গে জামাতের, বিরোধী দল জামাতের সম্পর্কটা টানাপোড়েন চলছে এবং এই সম্পর্কটা একটা অসম সম্পর্ক। অসম সম্পর্ক দুই দিকে। যদি আপনি জনগণের সমর্থন, জনপ্রিয়তা এবং সংখ্যা দেখেন, সেই বিচারে জামাতের সঙ্গে আসলে বিএনপির কখনো তুলনা হয় না। বিএনপি সেখানে এক মানে অনন্য উচ্চতায়, অসম। বিএনপি যদি এখানে হাতি হয়, জামাত এখানে বড় জোর একটা ছাগল, এর বেশি নয়। কিন্তু যদি আপনি সাংগঠনিক ক্ষমতা ধরেন, অর্থনৈতিক শৃঙ্খলা ধরেন, ডেডিকেটেড দলের প্রতি যারা ডেডিকেটেড বা যাদের ডেডিকেশন রয়েছে, এই ধরনের লোকজনের আধিক্যের কথা চিন্তা করেন, একটা সংঘবদ্ধ রেজিমেন্টাল ফোর্সের কথা চিন্তা করেন, তাহলে আপনি জামাতকে ধরতে পারেন একটা অতি উচ্চ মার্গের শিকারী বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার অথবা আফ্রিকার সিংহ, তা আবার মেয়ের সিংহ নয়, পুরুষ সিংহ। আর অন্যদিকে দেখা গেল যে খুব বিশাল একটা শরীর আছে বিএনপির, কিন্তু নিজেকে রক্ষা করার মানে তার ওইরকম কোনো পলিসি নেই। আপনি এটাকে হাতির সঙ্গে তুলনা করতে পারেন। হাতি রাগ হয়ে
সে তাণ্ডব করতে পারে, কিন্তু শিকারীর বন্দুক বা কোনো শিকারী প্রাণীর যে আক্রমণ তার থেকে নিজেকে সে রক্ষা করতে পারে। অথবা ধরেন জেব্রা, জেব্রার সবচেয়ে বড় শক্তি হলো তার দুটো পা, প্রচণ্ড শক্তিশালী দুটো পা। সে যদি তার কোনো পায়ের নাগালে কাউকে পায় এবং সে কাউকে লাথি দিতে মারতে পারে, সেটা বাঘ হোক সিংহ হোক, স্পট ডেথ। এবং এই দুর্বলতাটা বাঘ সিংহ জানে। এই জন্য তারা করে কি, পায়ের ওই জায়গাটাতে না, সে ভিতরে এসে রানের এমন একটা জায়গাতে কামড় বসায় যাতে করে সে আর পা চালাতে পারে না। তো সেই দিক থেকে রেজিমেন্টাল ফোর্স, অর্থ, কৌশল, তাদের যে বিদেশি বন্ধু, যেমন ধরুন এখন বিএনপির কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই বিদেশে। তো ভারত, পাকিস্তান, মানে আমেরিকা, মানে কোনো দেশের সাথেই বিএনপির যে কৌশলগত বন্ধুত্ব, এটা শূন্য, জিরো। কিন্তু জামাতে কি আছে দেখেন, জামাতের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক, তুরস্কের ভালো সম্পর্ক, ইরানের ভালো সম্পর্ক, চীনের ভালো সম্পর্ক, এবং এরা টাকা দিয়ে, প্রয়োজনে টাকা দিয়ে, কিংবা ওই যাকে বলে ওদের যে বায়তুল মাল রয়েছে, সেই বায়তুল মালে তারা অর্থ দিয়েও তারা জামাতের সাথে সম্পর্ক রক্ষা করবে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি। আচ্ছা, এই গেল ওদের অবস্থা। আপনি আওয়ামী লীগের অবস্থা চিন্তা করেন। আওয়ামী লীগের সঙ্গে ভারতের কৌশলগত মিত্রতা রয়েছে, মানে ভারত আওয়ামী লীগের জন্য সব কিছু করতে পারে। এরপর তাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে রাশিয়ার, এবং ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের। তাদের সঙ্গে আমেরিকার অসাধারণ একটা সম্পর্ক আছে আওয়ামী লীগের। এখন দেখেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আমেরিকাতে এবং ইউরোপে আছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সম্পর্ক না থাকলে এটা হতো না। এরপর তাদের সাথে, শেখ হাসিনার সাথে একেবারে পারিবারিক সম্পর্ক বর্তমান কাতারের আমিরের সাথে। তিনি তাকে সন্তানের মতো স্নেহ করেন। এ কারণ হলো তার বাবা শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু ছিলেন। এ গেল কাতার। দুবাইয়ের সাথে কিন্তু তার সম্পর্ক খারাপ না। এবং শেষের দিকে, অর্থাৎ শেখ হাসিনার জমানার শেষ 2 বছরে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ হাসিনার একটা অত্যন্ত ভালো সম্পর্ক হয়ে গেছিল। এবং সৌদি আরবের যে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো বাংলাদেশে রিফাইনারি স্থাপন করবে, এবং এই রিফাইনারি থেকে তারা তেল রিফাইন করে এশিয়ার দেশগুলোতে তারা সরবরাহ করবে। এই ধরনের একটা চুক্তিতে তারা প্রায় উপনীত হয়ে গিয়েছিল। তারা ইস্টার্ন রিফাইনারি থেকে শুরু করে অন্যান্য রিফাইনারি আধুনিকরণ এবং নিজেদের রিফাইনারি প্রতিষ্ঠার ব্যাপারে সৌদি আরব একটা বিশাল বিনিয়োগ করতে চেয়েছিল। এটা কতশো বা মানে কত বিলিয়ন বা ট্রিলিয়ন ডলার, এটা আমরা এখন পর্যন্ত জানি না। তো এটা হলো সৌদি আরবের সাথে সম্পর্ক। এবং সৌদি আরব কিন্তু কারোর সাথে সম্পর্ক করলে সেই সম্পর্কটা তারা হোল্ড করে। আরবদের কিন্তু একটা শব্দ আছে, হামিম। হামিম মতো বিপদের দিনের বন্ধু। এই যেমন ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মোহাম্মদ বিন সালমানের একটা সম্পর্ক ভালো ছিল, ফলে জো বাইডেন 5 বছর চেষ্টা করেও সেই সম্পর্কটা ভাঙতে পারেনি এবং নিজে সেই সম্পর্কটা তৈরি করতে পারেনি। তো আওয়ামী লীগের সেই সম্পর্কটি আছে। তো এরকম আমি এই কটা রাষ্ট্রের নাম বললাম, অর্থাৎ সৌদি আরব, কাতার, তারপর যাকে বলা হয় রাশিয়া, ভারত। এর বাইরে আরও অনেক দেশের সাথে তার সম্পর্ক থাকতে পারে, এমনকি শেষ দিকে পাকিস্তানের সাথে তাদের কিন্তু সম্পর্ক হয়ে গিয়েছিল। তো সেইগুলো যদি চিন্তা করেন, তাহলে এই যে বর্তমান সরকার, সেই সরকার হলো অনেক বড় বিস্তৃত একটা সরকার। বহু সংখ্যক 35% লোক তাদের সমর্থন আছে, কিন্তু এই লোকগুলোর সাথে একে অপরের সঙ্গে সম্পর্ক নেই। এই দলের মধ্যে একজন সিঙ্গেল লোক নেই যে ডাকলে এই 35% লোক চোখ বুজে তার কথা মতো আসবে এবং তার কথা পালন করবে। যেভাবে শেখ হাসিনার কথা পালন করে, যেভাবে জামাতের লোকজন তার আমিরের কথা পালন করে, এমনকি ডাক্তার মাসুদের কথা যেভাবে পালন করে, বিএনপিতে এরকম একজন ডাক্তার মাসুদ পাবেন না, জামাতের সভাপতি পাবেন না। বিএনপিতে এইভাবে একজন শেখ হাসিনা নাই, একজন জাহাঙ্গীর কবির নানক নাই, একজন আলাউদ্দিন নাসিম নাই, একজন আরও অনেক, এমনকি ওবায়দুল কাদেরও নেই। তো এই মানে অপূর্ণতাগুলো আপনাকে চিন্তা করতে হবে। ঠিক সেই অপূর্ণতার মধ্যে 11 দল, অর্থাৎ বর্তমান যে বিরোধী দল আছে তাদের যে জোট 11 দল, তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক
যাচ্ছে, টানাপোড়েন সম্পর্ক যাচ্ছে। এবং এটি কতগুলো ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। সেই ইঙ্গিতের প্রেক্ষিতে একেবারে বাংলাদেশের সঙ্গে ভারতের, অর্থাৎ বর্তমান সরকারের সঙ্গে ভারতের যে একেবারে দহরম-মহরম সম্পর্ক হয়ে যাওয়ার কথা, সেটা থেমে গেছে। ২ নম্বর হলো যে IMF যেখানে বলেছিল যে তারা একটা নির্বাচিত সরকার আসার সঙ্গে, সঙ্গে ঋণ ছাড় করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা ঋণ দেবে না। IMF বেঁকে বসেছে।